আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি এপিজে আব্দুল কালামের এই উক্তি নিয়ে কথা বলবো। আকাশের দিকে তাকাও, আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। মূলত তিনি এখানে বলতে চেয়েছেন মহাবিশ্বের কথা ভাবুন। দেখুন আপনি যখন একা থাকবেন এরকম একটা সংলাপ পাওয়া যায় যে আপনি যদি একা থাকতে চান তাহলে অনেক মানুষের ভিতরে থাকেন। আর যখন আপনি শুধুমাত্র একা থাকেন ভাবছেন না আমি একা আছি, আপনি কিন্তু একা নেই। আপনার সাথে সমগ্র বিশ্ব আছে। কারণ যখন দেখবেন কি আপনি একা থাকবেন না আপনার ওই মনের ভিতরে অনেক চিন্তাগুলো চলে আসবে। তাই একা থাকার একমাত্র উপায় হলো সমগ্র মানুষের ভিতরে থাকা। কারণ মানুষের মধ্যেই অর্থাৎ জনতার ভিতরেই আছে নির্জনতা। আর যদি আপনি একা থেকে অর্থাৎ অ্যাজ এ পার্সন হিসাবে একা আপনি অন পার্সন হিসাবে একা এক স্থানে আছেন, যদি ভাবেন আমি একা আছি, আপনি একা নেই। আপনি সবসময় সমগ্র বিশ্ব আপনার সঙ্গে আছে। অর্থাৎ আকাশের দিকে তিনি এজন্য তাকাতে বলেছেন যখন আপনার নিজের ভিতরে দুঃখ দুর্দশা এবং নিজেকে মনে হবে আই এম ভেরি নার্ভাস পারসন, দেন আপনি আকাশের দিকে তাকাবেন যে না, এই মহাবিশ্ব আমার সঙ্গে আছে, আমি একা নই, আমার সঙ্গে কেউ না কেউ আছে। হয়তোবা দেখবেন কি আপনার পরিবার আছে, পরিবার না থাকলে আপনার সমাজ আছে, আপনার সমাজ না থাকলে রাষ্ট্র আছে, রাষ্ট্র যদি না থাকে দেখবেন বিশ্বের কোনো না কোনো মানুষ আপনার জন্য আছে। কিন্তু হয়ে থাকে কি পরিবারই আমাদের সামনে থাকে, আমাদের সঙ্গে থাকে, এই যে মানুষের সঙ্গে কেউ না কেউ আছে। দেখবেন কি আপনি যদি বিশ্বের দিকে তাকান, বিশ্ব তো এখন আমাদের হাতের মুঠোয়, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতে মুঠোয় করে, এরকম একটা যে চরণ আছে, এই চরণটা কবিতার যে চরণটি এরকমই তো আমরা এখন বিশ্বটা আমাদের হাতের মুঠোয় থাকে। আমরা যখন স্মার্টফোন হাতে নেই এই বিশ্বটা আমাদের স্মার্টফোনের ভিতরে থাকে। তাই মহাবিশ্ব আপনার সঙ্গে আছে। বলা হয়েছে যে বন্ধু সুলভ যারা আছে তারা বন্ধু সুলভ, অর্থাৎ ইতিবাচক চিন্তার থেকে তিনি এ কথাটা বলেছেন। হ্যাঁ, আমরা যদি সবাই ইতিবাচক চিন্তা করি, ইতিবাচক কর্মকাণ্ড করি, তাহলে সবাই কিন্তু আমাদের বন্ধু। আমরা সেটাই তো ভাববো, তাই না? এর পরের লাইনে যদি আমরা যাই তাহলে সেখানে দেখব তিনি বলেছেন যারা বেশি পরিশ্রম করে এই পৃথিবী শ্রেষ্ঠতা, অর্থাৎ ওই যে বন্ধু পৃথিবীতে যে আপনার বন্ধু সবাই, এই সবাই যে আপনার বন্ধু হবে ওটা আপনি কখন পাবেন? যখন আপনি বেশি পরিশ্রম করবেন এবং কাজ করবেন, বা হচ্ছে বেশি স্বপ্ন দেখবেন। আপনি স্বপ্ন দেখবেন এবং পরিশ্রম করবেন, এই দুইটা যদি করেন তাহলে ওই বিশ্বের সবাই যে আপনার বন্ধুসুলভ আচরণ করবে, আপনাকে শ্রেষ্ঠত্বটা দিবে, এটা তখনই দিবে যখন আপনি অনেক স্বপ্ন দেখবেন, অনেক পরিশ্রম করবেন। দেখুন আপনি যদি স্বপ্ন দেখা শুরু করেন এবং সেই স্বপ্নটা একদিন আপনার আশায় পরিণত হবে, একটা পরিকল্পনা করবেন, আপনি সেই পরিকল্পনা অনুযায়ী পরিশ্রম করবেন, এই যে পদক্ষেপগুলো অংশগ্রহণ করবেন না, এর মধ্যে দেখবেন কি আপনি যেখানেই যাবেন কোথাও আটকে থাকবেন না। দেখুন যখন কোনো একটা কাজে যান তখন কিন্তু কেউ মনে হয় যে এই কাজটা অনেক কঠিন, বাট কঠিন হয় না। যখন কাজটা শুরু করে দেন দেখবেন না কোনো স্থানে গিয়ে কেউ আপনার পাশে দাঁড়িয়েছে ওই কাজে। দেখুন আরেকটা ভালো উদাহরণ হতে পারে সাইকেল। আমরা যারা সাইকেল চালিয়েছি একদম শুরুর কথা চিন্তা করুন, সাইকেলের শুরুতে প্যাডেল দিতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। ওই শুরুর কয়েকটা প্যাডেল যখন অতিক্রম করে একদম চক্রাকার ঘুরতে থাকে সাইকেলের চাকাগুলো, তখন আর প্যাডেল দিতে কিন্তু আমাদের কষ্ট হয় না। সেক্ষেত্রেও শুরুটা করুন। আপনি যখন স্বপ্নটা দেখে সেই স্বপ্ন অনুযায়ী কিছু করতে শুরু করবেন, একটা পরিশ্রম করতে শুরু করবেন, তখন কিন্তু দেখবেন প্রতিটা পদক্ষেপে আপনি কাউকে না কাউকে পেয়ে যাবেন। ফর এক্সাম্পল আমি একটা আর্টিকেল লিখতে চাচ্ছি বা লেখা শুরু করেছি। সেই আর্টিকেল হচ্ছে আমি লেখার জন্য আমার ওরকম পার্সন দরকার। সেক্ষেত্রে আমি কি করলাম, এখন আমি কোথায় যেতে পারি? আমার তো ভালো কারোর সাথে পরিচয় ওরকম নেই। কয়েকজনের সাথে আছে, বাট ওরকম যার কাছে যাওয়া আমার প্রয়োজন আর্টিকেলটা লিখতে, তার কাছে ধরেন আমি কিভাবে যাব? সেক্ষেত্রে আমি করলাম কি, আমার যে টিচার আছে তাদের সাথে যোগাযোগ করলাম যে আমি কি করতে পারি, এটা লিখতে যাচ্ছি, একটু পরামর্শ চাচ্ছিলাম। তখন তারাই বলল যে আপনি এটা করতে পারেন, এখানে যেতে পারেন। অনেকগুলো রেফারেন্স আমি পেয়ে গেলাম। অর্থাৎ আপনি যখন কোনো একটা কাজ শুরু করবেন, কোনো একটা স্বপ্ন দেখে সেই স্বপ্নটা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবেন, তখন দেখবেন কি বিভিন্ন সমস্যা তৈরি হবে। বিভিন্ন সমস্যা যখন তৈরি হবে না, ওই সমস্যার জন্য ওখানে সমাধানও আপনার রেডি থাকবে। অর্থাৎ প্রতিটা পদক্ষেপে আপনি যখন যাবেন, প্রতিটা পদক্ষেপ সামনে আগাবেন, ততই আপনার জন্য দেখবেন ওই পদক্ষেপের জন্য কেউ একজন আপনার সাহায্য করার জন্য প্রয়োজন। ওই যে একটা কথা যে পাওলো কোয়েলোর, "When you really want something, the world conspire in your favor." অর্থাৎ আপনার এই মহাবিশ্বটা আপনার ফেভারে কাজ করবে। যখন আপনি কিছু চাচ্ছেন, একদম মনস্তাত্ত্বিকভাবে যখন কিছু চাবেন, আপনার এটা প্রয়োজনীয়, তখন সমগ্র বিশ্বই আপনার ওটা পাইয়ে দিতে সাহায্য করবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার পরিশ্রম করবেন এবং পৃথিবীর মানুষগুলো
বন্ধুত্বসুলভ এটা দেখতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে এবং ইতিবাচক চিন্তাও করতে হবে। আপনি যখন ইতিবাচক চিন্তা করবেন তখন আপনি সবাইকে বন্ধুসুলভ আচরণ আপনি যেমন করবেন, আপনার কাছে ওই একই রেজাল্ট আসবে। শিক্ষাদান একটি অত্যন্ত মহৎ পেশা, যা একজন ব্যক্তির চরিত্র, ধীশক্তি এবং ভবিষ্যৎকে আকার দেয়। যদি মানুষ আমাকে একজন ভালো শিক্ষক হিসাবে স্মরণ করে, তবে এটি আমার জন্য সবচেয়ে বড় সম্মান হবে। যে সকল পেশা আছে সেই সকল পেশার ভিতরে শিক্ষকতা পেশা সবচেয়ে মহৎ একটি পেশা। শিক্ষকতা পেশাকে আপনি অনেক সম্মানের ভাবতে পারেন এবং আসলেই সেটা। আপনি যেরকম ভাবছেন আপনার ওই সম্মানের থেকেও বেশি সম্মানের। কারণ সৃষ্টিকর্তা, আমাদের ধর্মের কথা যদি বলি, সৃষ্টিকর্তা এভাবে বলেন যে পিতামাতার পরে শিক্ষকের অবস্থান। তাহলে দেখুন তাদের মর্যাদাটা কত উপরে রয়েছে। অর্থাৎ বলতে পারেন সমতুল্যও বলতে পারেন, অনেকাংশে সমতুল্য হয়ে থাকে যে পিতামাতার সমতুল্য হচ্ছে শিক্ষকদের অবস্থান। সেক্ষেত্রে অতি মহৎ একটি পেশা, এই মহৎ পেশা নিয়ে তিনি বলেছেন এটা যে আমাকে যদি কেউ স্মরণ করে, অর্থাৎ তাকে যারা স্মরণ করবে যদি একজন শিক্ষক হিসাবে স্মরণ করে, সেটা তার জন্য হচ্ছে অনেক সম্মানের হবে। যাই হোক, উক্তির শুরুতে যদি আমরা দেখি শিক্ষকতা একটি মহান পেশা, এরপরে তিনি বলেছেন যা হচ্ছে একটি ব্যক্তির চরিত্র, ধীশক্তি এবং হচ্ছে ভবিষ্যৎকে আকার দেয়। এই উক্তিতে ধীশক্তি যে শব্দটি রয়েছে এটা হচ্ছে একটু অপরিচিত লাগতে পারে। এর অর্থটা হচ্ছে এরকম যে জ্ঞান, তারপর হচ্ছে বুদ্ধি, তারপর মেধা বলতে পারেন, এগুলো হচ্ছে ধীশক্তির অর্থ মিন করে। তাহলে একজন ব্যক্তির চরিত্র গঠন, অর্থাৎ আমি ইমরান আমি কেমন হব, সেটা আমার হচ্ছে শিক্ষকতা পেশায় যারা নিয়োজিত আমার টিচাররা, তারা আমাকে নির্ধারণ করছেন আমি কেমন ইমরান হচ্ছি। এটা কিন্তু তাদের উপর নির্ভরশীল। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে দেখুন, আমার একজন টিচার ডক্টর মঞ্জুরুল হক স্যার কিছুদিন আগে না, কয়েক বছর আগে একটা পোস্ট শেয়ার করেছিলেন এরকম, যেটা হচ্ছে তিনি একদম একটা মাটি দিয়ে বুঝিয়েছেন। মাটিটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়কে তিনি বলেছেন, তারপর হচ্ছে ওই মাটিটা থেকে সাজিয়ে দিয়ে কিছুটা তৈরি করেছে ওটা মাধ্যমিক বিদ্যালয়, তারপর হচ্ছে কলেজ হচ্ছে ওই শ্বাসটা দিয়ে আরো একটু ভালো আকার দিচ্ছে একটা মৃৎপাত্রে, ওই মৃৎপাত্রে হচ্ছে কারুকার্য করছে, ওটা হচ্ছে একদম আপনার বিশ্ববিদ্যালয় লেভেলে। অর্থাৎ প্রতিটা স্থানে কিন্তু শিক্ষকদের অবদান, তিনি আমার টিচার এটা আর কি বোঝাতে চেয়েছেন। প্রতিটা স্থানে শিক্ষকদের ছোঁয়া, শিক্ষকদের আকার আকৃতি ইত্যাদি দিয়ে শিক্ষকরা নিজের শৈল্পিক চিন্তা বা নিজের চিন্তা ভাবনা সব কিছু দিয়ে একজন স্টুডেন্টকে, শুধু একজন না প্রতিটা স্টুডেন্টকে তিনি তৈরি করেন। তাহলে এই উক্তি অনুযায়ী ব্যক্তির চরিত্র গঠন করে দেয় বা চিন্তা ভাবনা বা মেধা, ইচ্ছা শক্তি সব কিছুই কিন্তু তৈরি করে দেয়, অর্থাৎ ধী শক্তি, এগুলো কিন্তু রূপরেখা একটা তৈরি করে দেয় এবং ভবিষ্যৎ গঠন বা ভবিষ্যৎকে একটা আকার দেয়া, অর্থাৎ ভবিষ্যতে একজন স্টুডেন্ট কি হবে সেটা কিন্তু নির্ভর করে অধিকাংশ ক্ষেত্রে টিচারের উপর। কারণ টিচার যেরকম হবে তার স্টুডেন্টের মন মানসিকতা সেভাবেই তৈরি হবে। সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি নির্ভরশীল থাকে একজন স্টুডেন্ট তার শিক্ষকের উপর। শিক্ষকের চিন্তা ভাবনা, শিক্ষকের চাল চরিত্র, শিক্ষক যেটা করছেন সেটা দেখে স্টুডেন্ট শিখছে, এই যে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। দেখুন প্রতিটা ক্ষেত্রে, অর্থাৎ চরিত্র গঠনের ক্ষেত্রে আমরা যদি আলেকজান্ডারের কথা চিন্তা করি, আলেকজান্ডার কিন্তু এরকম বলেছিলেন আমার পিতা হচ্ছে আমাকে জন্ম দিয়েছেন কিন্তু আমাকে সভ্যভাবে চলতে বা শিখিয়েছেন হচ্ছে আমার টিচার। আর যেটা হচ্ছে এরিস্টটল, আমার প্রিয় একজন ব্যক্তিত্ব, আমি বলবো এরিস্টটলের চিন্তা ভাবনাগুলো ভালো লাগে আমার। অন্য প্রসঙ্গে যাচ্ছি না। এক্ষেত্রে আমরা যদি এই সংলাপটা আবার দেখি, তিনি বলেছেন যে আমাকে যদি কেউ স্মরণ করে, তাকে যদি কেউ স্মরণ করে, বেশি সম্মানের সহিত স্মরণ করতে চায়, তাহলে একজন টিচার হিসাবে স্মরণ করুক তাকে। অর্থাৎ তিনি শিক্ষকতার পেশাটা এত মূল্য দিয়েছেন, যেটা হচ্ছে বলা যায় তাকে স্মরণ করতে হলেও যদি শিক্ষক হিসাবে তাকে স্মরণ করে সেটা তার জন্য বেশি সম্মানের হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে শিক্ষক হিসাবে জানি, তারপর রাষ্ট্রপতি হিসাবে জানি, কিন্তু শিক্ষক হিসাবে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। দেখুন শিক্ষকতার পেশা নিয়ে আসলে কথা বললে এটা কখনোই শেষ হওয়ার নয়। যেমন আমার ব্যক্তিগত ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, আমার কাছে মনে হয় এই বিধাতার সুন্দর পৃথিবীর সেরা মানুষ হচ্ছেন শিক্ষক। এটা আমার ব্যক্তিগত ধারণা। শিক্ষক নিয়ে আপনার ধারণা কি জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। পিৎজা আমাকে সর্বদা কনফিউজ করে। এটি একটি বর্গাকার বক্সে আসে। যখন তুমি এই বক্স খুলবে তখন এটি গোলাকার, আর যখন তুমি এটা খেতে শুরু করবে তখন এটি ত্রিভুজ আকৃতির। জীবন এবং মানুষ পিৎজার মতোই, চেহারা আলাদা, প্রকাশ আলাদা এবং
অবশ্যই আচরণও আলাদা। মানুষের জীবন এবং মানুষকে এপিজে আব্দুল কালাম তিনি কিন্তু পিজ্জার সাথে তুলনা করেছেন। কারণ আপনি যখন কোনো একটা পিজ্জা অর্ডার করবেন দেখবেন হচ্ছে একটা বক্সে করে আসবে, বড় বক্স, অর্থাৎ হচ্ছে চতুর্ভুজ আকৃতির যেটা। তারপরে হলো কি, আপনি যখন ওই বক্সটা খুলবেন তখন দেখবেন হচ্ছে বৃত্ত, অর্থাৎ গোলাকৃতির হবে, এবং যখন আপনি ওটা খাওয়ার জন্য কোনো একটা স্লাইস নেবেন তখন হচ্ছে ত্রিভুজের মতো হয়ে যাবে। বলতে পারেন পিজ্জার বিভিন্ন হচ্ছে মুখোশ, কারণ এই একটা একটা পরিবর্তন, খোলস বদলায় যেরকম সেরকম আর কি। আপনি যখন ভিতরে যাবেন, যত ভিতরে যাবেন অত হচ্ছে ভিন্ন ভিন্ন। মানুষের জীবন এবং চরিত্র একই রকম, কারণ মানুষও আপনি যাকে দূর থেকে দেখবেন একজন মানুষকে, সে হচ্ছে আপনার কাছে চতুর্ভুজ আকৃতির, আপনার ধারণাই থাকবে না তিনি আরেকটু ভিতরে কিরকম। আপনি যখন তার কাছে যাবেন তিনি কিরকম সেটা আপনি ওই যে দূর থেকে যেরকম দেখেছেন ওরকম হবে না। আবার যখন আপনি তার সাথে বেশি বেশি মিশতে শুরু করবেন, তার মনের কথাগুলো জানতে শুরু করবেন, তখন দেখবেন ওই মানুষটা আর আপনি যার সাথে কিছুদিন আগে কথা বলেছেন ওই মানুষটা এক নয়। যখন কোনো ফ্রেন্ডের সাথে আমাদের দেখা হয় তখন আমরা কিন্তু ওই ফ্রেন্ডের সাথে একদম ফর্মাল কথা বলি শুরুর দিকে, কিন্তু কিছুদিন যাওয়ার পরে, ১ মাস যাওয়ার পরে বা ১ বছর যাওয়ার পরে বা ২ বছর যাওয়ার পরে ওই ফ্রেন্ডের সাথে বলতে পারেন একদম মনের কথা শেয়ার করে দেই, সবকিছু বলি, বা ওই ফ্রেন্ডও আমাকে সবকিছু বলে। অর্থাৎ দেখুন, শুরুর দিকে যে ফ্রেন্ডটা একরকম ছিল শেষের দিকে এরকম থাকে না, অর্থাৎ আপনি যত গভীরে যাবেন অত ভিন্ন হবে। তবে এই উদাহরণটা হচ্ছে মানুষের পরিবর্তন, বা মানুষের হচ্ছে আপনার ইসের মতো চেহারা আলাদা। আপনি যাকে দেখছেন দূর থেকে সে আলাদা হবে, অর্থাৎ আপনি জানতেই পারবেন না তিনি হচ্ছে আপনার ওই দেখা ব্যক্তি যে হচ্ছে আপনাকে অনেক সাহায্য করত। একসময় যখন আপনার পরিচিত কোনো একজন ব্যক্তি আপনার কোনো একটা ক্ষতি করে দেবে, আপনার কোনো একজন বন্ধু, সেক্ষেত্রে আপনার কাছে মনেই হবে যে এই কি সে ছিল যার সাথে আমার শুরুতে দেখা হয়েছিল। অর্থাৎ মানুষের চেহারা আলাদা, তারপর প্রকাশ আলাদা। আপনার কাছে যেভাবে প্রকাশ করবে অন্য একজন ব্যক্তির কাছে সে সেভাবে প্রকাশিত হবে না, তাই না? এই প্রকাশটা আলাদা হবে। আবার হচ্ছে আচরণ আলাদা। আপনার সাথে ব্যক্তি যে আচরণ করবে ওই ব্যক্তি, একই ব্যক্তি অন্য একজন ব্যক্তির সাথে সে আচরণ নাই করতে পারে, তাই না? অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই মানুষ কিন্তু বিভিন্নভাবে আলাদা হয়ে থাকে। আসলে আপনার ধারণা কি মানুষ সম্পর্কে? মানুষ কি আসলেই বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়ে থাকে? যদি আপনার ধারণা হ্যাঁ হয় জানিয়ে দিতে পারেন কমেন্টে। শুধু সাফল্যের গল্প পড়লে শুধু সাফল্যের ধারণাই তৈরি হবে, কিন্তু ব্যর্থতার গল্প পড়লে সফল কিভাবে হতে হয় তা জানতে পারবে। আমরা মোটিভেশন স্পিচ বা অনুপ্রেরণামূলক উক্তি বা হচ্ছে সফলতার গল্প বা সাফল্যের গল্প যাই বলেন না কেন, এগুলো শুনতে বেশ পছন্দ করি। এবং আপনি দেখবেন, আমি অ্যানালাইসিস করেছিলাম ইউটিউবের কিছুদিন আগে একটা ভিডিও, এমনকি আপনি এই অনুপ্রেরণা বা সফলতার গল্পটা একটু মানুষ বেশি কেন যেন শোনে। তবে দু একটা ব্যর্থতার গল্প আসে যেগুলো সামনে, যেগুলো হচ্ছে অনেক শোনে, কিন্তু সফলতার গল্পটা বেশি, ব্যর্থতার গল্পর থেকে সফলতার গল্পটা হচ্ছে বেশি দেখতে পাই আর কি সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনি যে কোনো একজন মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমের যে টাইম লাইন আছে না, সেটা একটু দেখুন, দেখবেন সে সফলতার বিষয়ে বেশি পোস্ট শেয়ার করছে, বেশি পোস্ট করছে। কোথাও ঘুরতে যাচ্ছে সেই বিষয়, অর্থাৎ তার জন্য তো ঘুরতে যাওয়াটা সফলতা, তাই না? সেই বিষয়ে শেয়ার করছে। কিন্তু ফেসবুকে গিয়ে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়ে কেউ আপনাকে বলবে না, অধিকাংশ মানুষ বলে না যে আজকে দুপুরে আমি খাইনি, আজকে রান্না করতে গিয়ে আমার হাতে ব্যথা পেয়েছি, বা হচ্ছে এই গত কয়েকদিন যাবত আমি খেতে পারিনি। আমাদের সামাজিক অবস্থানটা আমরা কিন্তু একদম সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দেয় না, তবে অনেক আছে যা করছে সেটা দিচ্ছে, যে আমি এখন কিছু একটা তৈরি করছি সেটা দিচ্ছে, বা আমি একটা ফ্যামিলির সাথে পার্সোনাল টাইম ইউজ করছি সেটাও সে ভিডিও করে, পার্সোনাল থাকে না তখন আর ওই ফ্যামিলি টাইম, ওটাও সে ভিডিও করে আপলোড করে দিচ্ছে, বা ওটাও সে একটা ছবি তুলে আপলোড করে দিচ্ছে। যা কিছু করছে সে যা পার্সোনাল লাইফ বলে তার আর কিছু নেই। ওই সব মানুষের কথা তো আমি কি বলবো। তবে অনেক মানুষ দেখবেন হচ্ছে আপনার বলতে চায় না কিছু, আপনার সফলতার বিষয় ছাড়া কিছু শেয়ার করে না, কোনো দুঃখের বিষয়ে কেউ কখনো শেয়ার করে না। তবে কিছু কিছু বিশেষ মানুষের কথা তো আলাদা, তাই না? অধিকাংশ মানুষের কথা বলছি যারা হচ্ছে দুঃখের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা কাউকে দেখাতে চায় না, দুঃখটা নিজের ভিতরে রাখতে চায় বা রাখে। এজন্য হয় কি, আমরা কিন্তু শুধু ওই সফলতার গল্পগুলোই দেখতে পাই, কে কোথায় ঘুরতে যাচ্ছে ওটা দেখতে পাই,
কিন্তু কেউ যে দুঃখে আছে ওটা কিন্তু আমাদের সামনে আসে না। এই জন্য আমরা ভাবি যে ওই মানুষটা আমার থেকে অনেক বেশি সুখে আছে, ওই মানুষটা আমার থেকে অনেক বেশি ভালো অবস্থানে আছে, ওই মানুষটা আমার থেকে অনেক ভালো অবস্থানে আছে। এইসব চিন্তা ভাবনা যখন আমরা করতে শুরু করি তখন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে অনেক হতাশায় পড়ে যাই। আমরা অনেক হতাশ হয়ে যাই যে আমার থেকে আমার ওই ফ্রেন্ড ভালো আছে, আমার থেকে আমার ওই বান্ধবী ভালো আছে। যখন এই চিন্তাগুলো আমাদের ভিতরে তৈরি হয় তখন আমরা নিজেরা আস্তে আস্তে খারাপের দিকে চলে যাই। এই যে সফলতার বিষয়গুলো তুলে আনার ফলেই কিন্তু এগুলো হয়ে থাকে। আর আমরা ওইগুলো বেশি শুনি সফলতার কথা। কিন্তু এই উক্তিতে যদি আমরা দেখি, উক্তিতে একদম ভিন্ন প্রসঙ্গে বলা হয়েছে, শুধু সাফল্যের গল্প পড়লেই হবে না, সাফল্যের পাশাপাশি হচ্ছে ব্যর্থতার গল্পটাও পড়তে হবে। এটাই বলতে চাচ্ছে এই উক্তি থেকে। কারণ ব্যর্থতার গল্প যখন আপনি পড়তে শুরু করবেন তখন আপনার ভিতরে হচ্ছে সফলতা কিভাবে হতে হয় বা কিভাবে সফলতা আসবে বা কিভাবে আপনি সফল হবেন ওটার একটা রোড ম্যাপ তৈরি হবে। কারণ আপনি যখন ব্যর্থতার গল্পটা আপনি শুনছেন তখন আপনি শুধুমাত্র ব্যর্থতার গল্পগুলোই শুনছেন না, তার কি কি ব্যর্থতা ছিল বা তার কি ভুল পদক্ষেপ ছিল আপনি কিন্তু একই সাথে সেটাও শুনে নিচ্ছেন। সেক্ষেত্রে ওই কাজ করতে গিয়ে আপনি যখন আপনার ওই ভুল পদক্ষেপগুলো যখন বা তার ভুল সিদ্ধান্তগুলো আপনি নিজের জীবনে দেখতে পারবেন, নিজের জীবনের নিজের অভিজ্ঞতার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে পারবেন, তখন কিন্তু আপনি একদম ভিন্ন ধরনের পথ অবলম্বন করবেন। সেক্ষেত্রে আপনি সফলতার জন্য একটা রোড ম্যাপ আপনি তৈরি করতে পারবেন নিজের জন্য। তাই হচ্ছে শুধুমাত্র সফলতার গল্প শুনে নয়, মাঝে মাঝে হচ্ছে একটু ব্যর্থতার গল্পও শুনে দেখুন। কারণ যখন ব্যর্থতার এবং সফলতার গল্প শুনবেন, সফলতার গল্প হ্যাঁ শুনতে হয় কারণ অনুপ্রেরণারও দরকার আছে। আবার ব্যর্থতার গল্প শুনে একদম ডিপ্রেশনে চলে যাবেন না। ব্যর্থতার গল্প গিয়ে ওই ব্যর্থতা থেকে আইডেন্টিফাই করতে শিখুন যে ওই ব্যর্থতা থেকে আমি কি শিক্ষা নিতে পারি, আমি কি সফল হতে পারি ওখান থেকে। এই চিন্তাটা নিয়ে একটু ব্যর্থতার গল্প পড়ুন। শুধুমাত্র ওই ব্যর্থতার গল্প নিয়ে আবার তার সাথে সাথে আপনি একদম ডিপ্রেশনে চলে গেলেন না, এটা অনুরোধ। তিনি মূলত 5টি বাক্য বা 5টি শব্দ বা 5টি লাইনের কথা বলেছেন, যেই 5টি লাইন আপনাকে প্রতিদিন সকালে তিনি বলতে বলেছেন। তো চলুন আগে শুরুতেই সেই 5টি টপিক বা 5টি লাইন কি সেটা জেনে আসি। প্রতিদিন সকালে এই 5টি লাইন বলো। 1, আমি সেরা। 2, আমি করতে পারি। 3, সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছেন। 4, আমি জয়ী। 5, আজ দিনটা আমার। শুরুতেই যদি আসি আমি সেরা, নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি করে দেয় আমি সেরা এই বাক্যটি। 2টি শব্দের এই বাক্য আপনার জীবনটাকে পরিবর্তন করে দেয়। আমি সেরা, আপনি একবার বলে দেখুন, এখন বলুন, ভিডিওটা অফ করে বলুন আমি সেরা। আপনি যদি আমার কথা মতো ভিডিওটা অফ করে বলে থাকেন, আই হোপ আপনি ভালো একটা অবস্থানে নিজেকে ফিল করছেন এই মুহূর্তে। আপনি যখন বলবেন আমি সেরা তখন আপনার নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে যাবে এবং সেই আত্মবিশ্বাসের ফলশ্রুতিতে আপনি যখন সকালে এই কথাটা বলছেন ওই সারা দিনটা আমি সেরা, আপনি সেরা, এটা আপনি যখন নিজে বিশ্বাস করছেন তখন আপনি ওই দিনটা আপনি সেরা হিসেবে অতিবাহিত করবেন। 2 নম্বর হচ্ছে আমি করতে পারি। এ বিষয় নিয়ে ছোট একটা গল্প শুনে আসি। একটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষক নতুন গেল এবং শিক্ষার্থীদের গিয়ে বলল তোমরা কে কি পারো না সেটা কাগজে লিখো। তারপর তো অনেকে অনেক কিছু লিখলো, গান গাইতে পারে না, তারপর হচ্ছে থিওরি ভালো বোঝে না, তারপর হচ্ছে নাচতে পারে না, তারপর কবিতা আবৃত্তি করতে পারে না, তারপর হচ্ছে আপনার বাদ্যযন্ত্র বাজাতে পারে না, তারপর হচ্ছে আপনার অন্য ফ্রেন্ড যেটা পারে সেটা সে পারে না, ভালো ভালো পুরস্কার অর্জন করতে পারে না, এরকম সব কিছু লিখলো, সব কিছু লিখলো। আমি কি পারি না সেটা এরকম লেখার পরে ওই কাগজগুলো সবার লেখা হয়ে গেল, বললো যে স্যার লিখেছি। তারপর ওই শিক্ষক বলল চলো এবার বাহিরে চলো। তারপর ওই শিক্ষা প্রতিষ্ঠানের কক্ষ থেকে বের হয়ে মাঠে চলে গেল, মাঠে একটা গর্ত করলো। গর্ত করার পরে ওই শিক্ষক বলল তোমরা যা যা পারো না ওই কাগজগুলো এখন এই মাটিতে রাখো।
মাটিতে সবাই রাখলো উৎসাহ নিয়ে, দেখি কি হয়। স্টুডেন্টরা তো একটা উৎসাহ নিয়ে আছে, হ্যাঁ। টিচার এসে বলছেন তোমরা কি পারো না সেটা লেখো, এবং তিনি আবার একটা মাটি করলো এবং মাটিতে তিনি আর কি কি করছেন সেটা সবার একটা আগ্রহ তৈরি হলো। এবার সবাই তো ওই মাটিতে কাগজগুলো রাখলো, রাখার পরে মাটি চাপা দেওয়া হলো। তারপর টিচার ওখানে বলল, দেখো তোমরা এখন এই মুহূর্তে এখানে যারা আছো, তোমরা কিন্তু সবাই যেটা পারো না সেটা কিন্তু মাটিতে পুঁততে রেখেছো। এখন তুমি যেটা পারো শুধুমাত্র তুমি সেটাই করো। অর্থাৎ আপনি যে পারেন, আপনি করতে পারেন, আপনি পারেন, হ্যাঁ। আপনি গান পারেন না, আপনি লিখেছেন, ওটা কিন্তু মাটিতে পুঁতে রেখেছেন। এখন আপনি গান পারেন, কারণ আপনি যেটা পারেন না সেটা কিন্তু মাটি চাপা দিয়েছেন। এখন আপনি যে ব্যক্তি আছেন একটু ট্রাই করুন গান গাইতে। গান গাইতে পারেন না, একটু লিখতে চেষ্টা করুন। যাই হোক, আপনি পারেন, এই বিশ্বাসটাও আপনার ভিতর রাখবেন। যখন আপনি সেরা বলছেন, তারপর আমি করতে পারি, বা আপনি কিছু একটা করতে পারেন, আপনি যে কোনো কাজ করতে পারেন, এই বিশ্বাসটাও আপনার ভিতরে নিয়ে আসুন। তাহলে হবে কি, আপনি আরো এক ধাপ এগিয়ে যাবেন সামনের দিকে। এবার ৩ নাম্বার, সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছেন। সৃষ্টিকর্তা আপনার সঙ্গে আছে, এই বিশ্বাসও যখন আপনি রাখবেন, তখন আপনি কোনো কাজে আটকে থাকবেন না। তখন কোনো কাজে আপনি বাধা তৈরি হবে এরকম মনে হবে না আপনার জন্য। কারণ আপনার একটা বিশ্বাস তৈরি আছে যে যা কিছু হোক সৃষ্টিকর্তা আমার সঙ্গে আছেন। সৃষ্টিকর্তা যা কিছু করেন ভালোর জন্য করেন। এ নিয়েও একটা গল্প শুনি, তাহলে আরো ইন্টারেস্টিং লাগবে। এটা আমি আমার কোনো এক হুজুরের থেকে শুনেছিলাম, যেটা হচ্ছে আমার গ্রাম, আমার শৈশব যেখানে কেটেছে সেখানের এক মসজিদের হুজুরের কাছে শুনেছিলাম যে কোনো একটা বাদশা হাত কেটে গিয়েছিল। তারপর ওখানের যে কোনো একজন ব্যক্তি বলছে যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, হাত কেটে গেছে। তারপর ওই বাদশা করলো কি যে ওই যে বলেছে এই কথাটা আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, তাকে আর কি জেলে ঢুকিয়ে রাখলো। এবার ওই বাদশা করলো কি, শিকারে বের হলো বন জঙ্গলে। তারপর ওখানে যারা ওই দস্যু থাকে, তারা বা দস্যু বা আদিবাসী বলতে পারেন, তারা হচ্ছে কাউকে একজন ধরে আর কি, তাকে বলতে পারেন হচ্ছে তাকে করবে উৎসর্গ করা দেওয়ার জন্য তাদের দেবতাদের উদ্দেশ্যে, এরকম একজন মানুষ ধরলো, ওই বাদশাকে ধরলো। তারপর হলো কি, ওই বাদশার হাত কাটা, মানে হাতের আঙ্গুল কাটা ছিল, হ্যাঁ। ওই যে হাতের আঙ্গুলটা আগে কাটা গিয়েছিল, এই জন্য হলো কি ওই বাদশা যে হাতের আঙ্গুল কেটে গিয়েছে, এর জন্য ওটা দেখায় ওই আদিবাসীরা বা ওই দস্যুরা করলো কি, তাকে আর উৎসর্গ করলো না তাদের দেবতাদের উদ্দেশ্যে। কারণ ওখানে তাদের একটু খুঁত বলা হয়, আমাদের গ্রামের ভাষায় খুঁত বলে, মানে যখন আপনি পরিপূর্ণ না কেউ, একটু কাটা ছিঁড়া থাকে তাকে খুঁত বলা হয়, এরকম বলে গ্রামের ভাষায়। যাই হোক, ওরকম থাকার ফলে তাকে আর কি ছেড়ে দিল, তার আর জীবনটা শেষ হয়ে গেল না ওই বাদশার ওখানে। এরপরে ওই বাদশা তো অনেক খুশি যে হচ্ছে তার দস্যুরা তাকে ধরেছে, আবার ছেড়েও দিয়েছে। তারপর ওই হাতে কাটার জন্যই তো তাকে ছেড়ে দিয়েছে। এরপর ওই বন্দির কাছে গেল, যাকে তিনি বন্দি করেছেন, যিনি বলেছিলেন যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। এরপরে তার কাছে গেল যে আমি তো বুঝলাম যে আমার হাত কাটলো এই জন্য আমার ভালো হয়েছে, কিন্তু একটা কথা, আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে, যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাকে মুক্ত করে দেবো। প্রশ্নটা হলো যে এরকম যে আমার তো ভালোর জন্য হয়েছে, যে হাত কেটেছে ভালোর জন্য হয়েছে, তাহলে তোমাকে যে আমি বন্দি করেছি, তোমার জন্য এটা কিসের জন্য ভালো হলো তোমার, এটা একটু বলো। তারপর ওই বন্দি বলল, বাদশা আপনি যদি বলেন, একটু হাস্যোজ্জ্বল ভাবে বললো, হ্যাঁ বাদশা আপনি ঠিকই ধরেছেন, আপনি আমাকে বন্দি করেছেন, এটা আমার জন্য ভালো হয়েছে, আল্লাহ আমার জন্য ভালো কিছুই করেছেন। কারণ এই সময়টায় যদি আমি বন্দি না থাকতাম, তাহলে এই সময় আমার থাকার কথা ছিল আপনার সঙ্গে, তাই না? হ্যাঁ। তার বাদশা বলল, হ্যাঁ সেটাই তো, আমি যেহেতু শিকারে যেতাম তোমাকে সঙ্গে নিয়ে যেতাম। তাহলে সবাই আপনাকে ছেড়ে ওই মুহূর্তে যখন দস্যুরা আপনাকে আক্রমণ করলো, সবাই পালিয়ে গেল, আপনাকে ধরলো দস্যুরা, আমি কিন্তু আপনাকে ছেড়ে যেতে পারতাম না, আমার দায়িত্ব ছিল আপনার সঙ্গে থাকা, সেক্ষেত্রে আমি কিন্তু আপনার সঙ্গেই থাকতাম। তাই আপনার হাত যেহেতু কাটা ছিল, সেক্ষেত্রে আপনি তো হচ্ছে কি বলে, মানে মুক্ত, ছাড়া পেয়ে গেলেন ওই দস্যুদের হাত থেকে, কিন্তু আমার তো কোনো হাত কাটা ছিল না, আমি কি ছাড়া পেতাম? আমি তো ওই দস্যুদের হাতেই ওখানে শেষ হয়ে যেতাম। সেক্ষেত্রে আল্লাহ আমার জন্য এটা ভালোর জন্যই করেছে। এর পরের টপিকে যদি আসি, সেই টপিকটা হচ্ছে এরকম যে হচ্ছে আমি জয়ী, আপনি জয়ী, এই বিশ্বাসটা রাখুন। হ্যাঁ, সব প্রতিযোগিতায় আপনি যে জয়ী হবেন এমন না,
কিছুতে আপনি হেরেও যাবেন, কিন্তু হারার মানে কি আপনি হেরে গেছেন? না, হারার মানে হচ্ছে আপনি শিক্ষা নিয়েছেন। অর্থাৎ প্রতিটা স্থানেই আপনি জয়ী। যেকোনো প্রতিযোগিতার কথা চিন্তা করুন, সেখানে আপনি জয়ী। বিকজ আপনি ওখানে যদি হেরেও যান, দেন আপনি ওটা থেকে কিছু শিখতে পারছেন। আপনার শিক্ষাটাই আপনার জয়, এটা ভেবে নিতে পারেন। তাহলে আপনি জয়ী, এটা কিন্তু আপনার মনে প্রাণে একটু ধারণা তৈরি করে নিন যে আমি জয়ী। এরপরের টপিকটা যদি আসি, যে আজ দিনটা আমার জন্য। দেখুন, আজকের এই দিনটা আপনার। আপনি সকালে যদি একটু চিন্তা করুন, আপনার দিনটা আপনার ফেভারে কাজ করবে এই দিনটা। এরকম মন মানসিকতা নিয়ে একটু বের হন, দেখবেন ভালো কিছু হবে। এবং সবসময় ইতিবাচক চিন্তা করুন। এই যে পদক্ষেপগুলো, অর্থাৎ এই ৫টি যে টপিক, এই টপিকটা যদি আপনি প্রতিনিয়ত সকালে একটু ব্যবহার করে দেখতে পারেন, আই হোপ আপনি ভালো একটা অবস্থানে, ভালো একটা দৃঢ় অবস্থানে কিন্তু পৌঁছে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। স্বপ্ন সাধারণত আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখে থাকি আপাত দৃষ্টিতে। অর্থাৎ আমরা স্বপ্ন বলতে ভাবি ওটা যেটা রাতে বা বিকেল টাইমে আমরা ঘুমালাম, তখন আমরা যেটা দেখি বা একটা কাহিনী দেখি বা আমার জীবনের সাথে ঘটে যাচ্ছে এরকম কিছু একটা দেখি, সেটাকে আমরা সাধারণত স্বপ্ন বলে অভিহিত করে থাকি। বাট স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। এটা বলেছেন এপিজে আব্দুল কালাম। দেখুন, তার যে যুক্তিটা, তিনি এখানে প্রত্যাশা এবং আশার কথা বলেছেন বা একটা পরিকল্পনার কথা বলেছেন। বাস্তবিক জীবনে আমরা যে সকল পরিকল্পনা করি, যে সকল আশা আমরা নিজেরা করি, সেই আশাগুলো আমাদের যেন পূরণ হয়। অর্থাৎ আমরা স্বপ্ন দেখি আমরা একটা ভালো পর্যায়ে যাব। ধরুন, আপনি স্বপ্ন দেখছেন আপনি যে অবস্থানে আছেন এর থেকে ভালো একটা অবস্থানে যাবেন, বা আপনি স্বপ্ন দেখছেন আপনি আরো ভালো কিছু শিখবেন, বা আপনি স্বপ্ন দেখছেন আপনি আপনার জীবনে সফল হবেন। এরকম যে স্বপ্নগুলো দেখেন, এই স্বপ্নটা আপনাকে জেগে জেগে দেখতে হবে। অর্থাৎ এই স্বপ্নগুলো আপনাকে ঘুমাতে দিবে না। আপনি ঘুমাবেন তখনও আপনার এই স্বপ্নগুলো আপনাকে বলবে, না এখন এই সময়টায় তুমি না ঘুমিয়ে তুমি এখন এই কাজটা করো। এই সময়টায় তুমি মোবাইলের সময় ব্যবহার না করে এই সময়টায় তুমি একটা শিক্ষণীয় কিছু দেখো। এই সময়টায় তুমি ফানি কিছু না দেখে একটা শিক্ষণীয় কিছু দেখো। এই সময়টায় তুমি অযথা সময় নষ্ট না করে তুমি এই সময়টায় তোমার উপকারে আসে এরকম কিছু একটা করো। এটাই হচ্ছে মূলত স্বপ্ন। যেই স্বপ্ন আপনাকে ঘুমাতে দেবে না, যেই স্বপ্ন আপনাকে অলস থাকতে দেবে না, যেই স্বপ্ন আপনাকে দৃঢ় করে তুলবে, যেই স্বপ্ন আপনাকে আপনাকে আপনার স্বপ্ন পূরণের জন্য আপনাকে পরিশ্রম করতে বলবে, ওটাকেই তিনি স্বপ্নের কথা বলেছেন। অর্থাৎ ওটাকেই তিনি স্বপ্ন হিসাবে দেখেছেন। এর আগে আমরা একটা উক্তিতে পেয়েছিলাম যেখানে আর কি তিনি বলেছিলেন যে স্বপ্ন তো স্বপ্ন অর্থাৎ স্বপ্নের কথা ৩ বার তিনি বলেছিলেন। স্বপ্নের গুরুত্বটা বলেছিলেন। ওই বাক্যটায় মোট যদি ১২ থেকে ১৩টা হয়ে থাকে বা ১৫টা শব্দ হয়ে থাকে, তার ভিতরে ৫ থেকে ৬টা শব্দই ছিল শুধুমাত্র স্বপ্ন। স্বপ্নটাকে তাহলে তিনি কত গুরুত্ব দিতেন। অর্থাৎ আপনার জীবনে যদি স্বপ্ন না থাকেন তাহলে আপনি কিন্তু ব্যক্তিত্বের ভিতর পড়ে না। কিছুদিন আগে আমার এক সিনিয়র আমাকে বলছিল যে দেখো, পৃথিবীতে তো অনেক প্রাণী আছে, সেই প্রাণীর ভিতরে মানুষ কেন বিশেষ? কারণ মানুষের ভিতরে ভালোবাসা আছে। মানুষের ভিতরে ভালোবাসা আছে বিধেই মানুষ একে অপরের প্রতি তার ভালো লাগার ফিলিংস এটা তৈরি করতে চায় বা প্রকাশ করতে চায়, বা একটা ফিলিংস তার থাকে। এই যে কথাগুলো বলছিল, এর ভিতরে আমরা যদি এটাও বলি যে স্বপ্ন, মানুষের ভিতরে স্বপ্ন আছে বিধেই মানুষ বিশেষ। কারণ মানুষ স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নকে মানুষ বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে থাকে। এই যে উঠে পড়ে লেগে থাকা এবং সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেয়া, এই সব কিছুর মধ্যেই কিন্তু একটা সফলতা আছে। অর্থাৎ আপনি যদি সফল হতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্বপ্ন দেখতে হবে। সেটাকে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখবেন না, আপনাকে পরিকল্পনা করতে হবে এবং ওই পরিকল্পনা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। তার মানে কি এইটা যে এখানে তিনি বলেছেন যে যে স্বপ্ন আপনাকে ঘুমোতে দেয় না, তার মানে আপনি স্বপ্ন দেখে শুধু না ঘুমিয়ে থাকবেন, তাহলে কিন্তু আপনার শরীর খারাপ হবে। তাই ঘুমাতেও হবে টাইম মতো এবং স্বপ্নটা দেখবে, স্বপ্নের জন্য কাজও করতে হবে। অর্থাৎ তিনি স্বপ্নটাকে এমনভাবে দেখেছেন যেই স্বপ্ন আপনাকে পরিশ্রম করতে শেখায়, সেটাকেই তিনি স্বপ্ন হিসাবে বলেছেন। স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। স্বপ্ন দেখে যেতে হবে। স্বপ্ন না দেখলে কাজ করা যায় না।
এই উক্তিতে আমরা দেখতে পাই তিনি ৩ বার স্বপ্নের কথা বলেছেন। স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। ৩ টি বার স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেছেন, স্বপ্ন দেখে যেতে হবে। আরো একবার বললেন স্বপ্নের কথা। তারপর পরের লাইনে বললেন কি, স্বপ্ন না দেখলে কাজ করা যায় না। আরো একবার বললেন স্বপ্নের কথা। অর্থাৎ এই যে উক্তিটায়, এই উক্তিটায় মোট ৫ বার তিনি স্বপ্নের কথা বলেছেন। এই উক্তিটা মোট হচ্ছে ১৪ থেকে ১৫টা শব্দের একটি উক্তি। সেই ১৪-১৫টা শব্দের উক্তির ভিতরে যখন ৫টি শব্দ একটা হয়ে থাকে, তখন ওটা আসলে কত গুরুত্বপূর্ণ একটু চিন্তা করে দেখুন। অর্থাৎ আপনি কোনো একটা কাজ করছেন, সেই কাজের ভিতরে একই কাজ হচ্ছে আপনাকে ৫ বার করতে হবে, বা একই কাজ হচ্ছে ৫ বার লেখা আছে। আপনার চেক লিস্টে একটা কাজ ৫ বার যখন আপনি লিখবেন, ওই কাজটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। একইভাবে স্বপ্নটা তিনি ৫ বার উল্লেখ করেছেন এই ১৪ থেকে ১৫টা ওয়ার্ডের ভিতরে। এক্ষেত্রে দেখুন তার কতটা গুরুত্ব দিয়েছেন তিনি স্বপ্নের প্রতি। অর্থাৎ আপনি যে ব্যক্তি স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। আপনি যখন যে ব্যক্তি আছেন, আপনার স্বপ্ন আছে। আপনি স্বপ্ন দেখবেন, এবং স্বপ্ন আপনি যদি না দেখেন তাহলে আপনার কাজ করতে পারবেন না। এখন বলতে পারেন, আমি তো স্বপ্ন ছাড়াই কাজ করি, আমি তো স্বপ্ন ছাড়াই এটা করি ওটা করি। আসলে কিন্তু এটা হয় না। আপনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চিন্তা করে দেখুন। আপনি যখন সকালে প্রতিদিন অফিসে যান, হ্যাঁ? এখন বলতে পারেন, আমি তো অফিসে যাব, এটা তো আমি স্বপ্নে দেখি না। বা আমি অনেক দূরে জার্নি করে আমার অফিস করব, বা আমার ক্লাস নেব, এটা তো আমি স্বপ্নে কখনো দেখি না। বাট ওটাও কিন্তু আপনার পরিকল্পনার অন্তর্গত। অর্থাৎ আ প্রত্যক্ষভাবে না হলেও ওটা আপনার স্বপ্ন, পরোক্ষভাবে ওটাই আপনার স্বপ্ন। বিকজ আপনি একটা সময় আপনি স্বপ্নে ছিলেন যে আমার জীবনে টাকা উপার্জন করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, আমার চাকরি করতে হবে। সেক্ষেত্রে আপনার স্বপ্ন ছিল আপনার চাকরি করা। এখন চাকরিটা একটু দূরে হয়েছে, বা হচ্ছে আপনার সেই চাকরিটা আপনার পছন্দ হচ্ছে না। বাট আপনি তো ওটা থেকে আপনার স্বপ্নের যে আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারছেন। ওখান থেকে যে আর্থিক সহায়তা আপনি পাচ্ছেন, আপনার শ্রমের বিনিময়ে, আপনার মেধা শক্তির বিনিময়ে আপনি যে এটা পাচ্ছেন, ওটাতে কিন্তু আপনি ব্যবহার করছেন। সেটা ব্যবহার করে আপনার স্বপ্নগুলো পূরণ করছেন। অর্থাৎ প্রত্যক্ষভাবে আপনার চাকরিটা আপনার স্বপ্নের ভিতরে না হয়ে থাকলেও ওটা আপনার পরোক্ষভাবে কিন্তু স্বপ্নের অন্তর্গত হয়ে থাকে। অর্থাৎ প্রতিটা কাজ, আপনি অফিসে যাচ্ছেন, সেটাও আপনার স্বপ্নের ভিতরেই স্বপ্ন, আপনার ওটাও স্বপ্ন। তাহলে আমরা কিন্তু স্বপ্ন ছাড়া ব্যক্তি কল্পনা করা যায় না। সেক্ষেত্রে আপনি যতই স্বপ্ন দেখবেন, আপনার স্বপ্ন অবশ্যই দেখতে হবে। কারণ আপনি যখন স্বপ্ন দেখবেন, সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আপনি আপনার নিজেকে তৈরি করবেন, এবং সেই নিজেকে যখন তৈরি করতে যাবেন, তখনই আপনার পরিশ্রম করতে হবে। অর্থাৎ প্রতিটা বিষয় কিন্তু একটার সাথে অন্যটা হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। সেক্ষেত্রে ৫ বার যেহেতু এই বাক্যটায় বা এই উক্তিতে স্বপ্নের কথা এসেছে, ভিডিওটা তো এখানেই শেষ হয়ে যাচ্ছে। এখন থেকেই ভিডিওটা শেষ করে স্বপ্ন দেখতে শুরু করুন। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।